সাবধান! মহারাজ আধিরাজ কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় পদার্পণ করছেন। মহারাজা কৃষ্ণচন্দ্র, যাকে ছাড়া বাংলার উৎসব বা সংস্কৃতি অসম্পূর্ণ, আবার তাকেই আমরা বলছি বিশ্বাসঘাতক। বাংলার যে জনগণ বিশ্বাস করে তিনি ছিলেন পলাশী যুদ্ধের একজন অন্যতম ষড়যন্ত্রকারী। তার আমলেই সাংস্কৃতিক একটা জাগরণ ঘটেছিল, বিশেষ করে বিদ্যাচর্চা এবং ধর্মীয় ক্ষেত্রে। সেজন্য তার রাজত্বকালে প্রায় 10,000 কালী পুজোর প্রবর্তন হয়েছিল। ইংরেজদের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল, কারণ ইংরেজিটা তিনি ভালো জানতেন। এমন একটা কাজ করলেন যার জন্য বাংলার স্বাধীনতা অস্ত চলে গেল। এই কলঙ্ক নিয়ে তিনি বেঁচেছিলেন বহুদিন। তিনি থাকাকালীনই কিন্তু 76-এর মন্বন্তর হয় এবং বলা হয় যে সে সময় তিনি প্রজাদের খুব একটা সাহায্য করেছেন এমন নয়। অর্থবল, লোকবল, মানসিকতা কিছুই ছিল না, কারণ ব্রিটিশরাই এর পরে সূর্যাস্ত আইন অনুযায়ী তার বহু জমিদারি সত্ত্ব কেড়ে নিয়েছিল। গোপাল ভাঁড় খুবই জনপ্রিয় একটা চরিত্র, কিন্তু আমরা জানি যে রাজা কৃষ্ণচন্দ্রের নবরত্ন দরবারেই তিনি ছিলেন। এটা কি সত্যি? কাল্পনিক। তবে এটাও তো সত্যি দাদা যে তিনি শ্রীচৈতন্যদেবের ভাবধারার ঘোরতর বিরোধী ছিলেন। তিনি চৈতন্যদেবের যে উপাসকদের ঘৃণা করতেন, একবার বিধবা বিবাহ প্রচলনের সুযোগ এসেছিল, বিরোধিতা করেছিলেন এবং বিরুদ্ধে গিয়ে তিনি এটাকে নস্যাৎ করে দিয়েছিলেন। তার গুণগান কখনো শুনিনি। তাকে বহু ক্ষেত্রে উপেক্ষিত করে রাখা হয়েছে। কৃষ্ণনগর নামটা তো তার থেকেই। না, কৃষ্ণনগর তার থেকে নয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর অখিল সরকার। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি এমন একজন মানুষকে নিয়ে যাকে ছাড়া বাংলার সংস্কৃতি এবং উৎসবের ইতিহাস অসম্পূর্ণ। আবার বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার পিছনেও নাকি তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তিনি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। শুনে দেখতে পারেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? ভালো আছি। আজ আমরা আলোচনা করব মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে নিয়ে। মহারাজা কৃষ্ণচন্দ্র, যাকে ছাড়া বাংলার উৎসব বা সংস্কৃতি অসম্পূর্ণ, আবার তাকেই আমরা বলছি বিশ্বাসঘাতক। তিনি আসলে কে ছিলেন, কেমন মানুষ ছিলেন? মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, তার জন্ম 1710 খ্রিস্টাব্দে। খুব অল্প বয়সে, অর্থাৎ মাত্র 18 বছর বয়সে তিনি নদিয়ার বা কৃষ্ণনগরের রাজা হয়েছিলেন। তার সময়কালটা ছিল অষ্টাদশ শতাব্দী। অষ্টাদশ শতাব্দী মানে একদিকে মোগল সাম্রাজ্যের পতন, একদিকে মারাঠা আক্রমণ, অন্যদিকে পলাশী যুদ্ধের মতন বৈদেশিক শক্তির ভারতবর্ষে আগমন। অর্থাৎ অষ্টাদশ শতাব্দী ছিল এমন একটি শতাব্দী যেখানে একদিকে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সাংস্কৃতিক জাগরণ ঘটেছে, আবার অর্থনৈতিক শোষণও ঘটেছে। এই সময়কালেই কৃষ্ণচন্দ্র রায় নদিয়ার যখন শাসক হন, তিনি ছিলেন এই বংশের বলা হয় সর্বশ্রেষ্ঠ সংস্কৃতবান একজন শাসক। তার হাত ধরেই বাঙালি তথা বাংলার যে গৌরব, বাংলার গৌরব অনেকটাই তার হাত ধরেই নব নব সংস্করণে সিক্ত হয়েছিল। বিশেষ করে তার আমলেই সাংস্কৃতিক একটা জাগরণ ঘটেছিল, বিশেষ করে বিদ্যাচর্চা এবং ধর্মীয় ক্ষেত্রে। কারণ ধর্মীয় ক্ষেত্রে তিনি কিছু সংস্করণ করেছিলেন, যেটা বর্তমানেও সেই ধারা, একই ধারায় নদিয়া তথা বাংলায় সেই ধারা প্রবাহমান। বিশেষ করে তার জগদ্ধাত্রী পুজোর প্রচলন। তিনি প্রথম স্বপ্নদেশ প্রাপ্ত হয়ে জগদ্ধাত্রীর প্রচলন করেছিলেন বলে জনমুখে বিশ্বাস। এখানকার অধিকাংশ মানুষ তাই বিশ্বাস করে যে জগদ্ধাত্রী পুজোর প্রচলনের ক্ষেত্রে তার ভূমিকাই ছিল গুরুত্বপূর্ণ। তিনি নবদ্বীপে
বৈষ্ণব রাসের মধ্যে শাক্ত রাসের প্রবর্তন করেছিলেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন তো বটেই, গোটা বিশ্ব ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ সেই ধারা এখনও বর্তমান। নবদ্বীপের অলিতে গলিতে যখন রাসের সময় প্রচুর আপনি কালীর মূর্তির সাথে সাথে শৈব, দুর্গা, আপনার অন্যান্য বলা হয় ৩৩ কোটি দেবতা সেখানে রাসলীলা দেখার জন্য অবতারিত হয়েছিলেন। সেই কনসেপ্ট থেকে সেখানে প্রচুর তিনি কালী পুজোর প্রবর্তন করেছিলেন। কৃষ্ণচন্দ্র রায়কে জানতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পুঁথির উপর নির্ভর করতে হবে। প্রথমেই দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের ক্ষিতীশ বংশাবলী চরিত, এছাড়া রাজীবলোচন মুখোপাধ্যায়ের কৃষ্ণচন্দ্র রায়স্য চরিতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। এ সম্পর্কে কৃষ্ণচন্দ্র সম্পর্কে বহু তথ্য আমরা পেতে পারি। এছাড়া আপনি যদি নদিয়া কাহিনী কুমুদনাথ মল্লিকের গ্রন্থ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, তার সম্পর্কে জানতে গেলে বহু তথ্য এখান থেকে পাওয়া যেতে পারে। কান্তিচন্দ্র রাঢ়ী তার নবদ্বীপ মহিমাতেও নদিয়া রাজবংশ সম্পর্কে বহু তথ্য তিনি সেখানে উল্লেখ করেছেন। রজতকান্ত রয় তার পলাশী ষড়যন্ত্র ও সমকালীন বাংলা, সেই গ্রন্থ থেকেও আমরা প্রচুর তথ্য তার সম্পর্কে জানতে পারি। পলাশীর অজানা কাহিনী সুশীল চন্দ্র চৌধুরীর গ্রন্থ থেকেও আমরা অনেক তথ্য উদ্ঘাটন করতে পারি, জানতে পারি কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে। অর্থাৎ তিনি ছিলেন অষ্টাদশ শতাব্দীর এমন একজন ব্যক্তিত্ব যার রাজসভায় নবরত্ন শোভিত ছিল। কৃষ্ণচন্দ্র রায় তার যদি ইতিহাস খুঁজি তাহলে আমরা প্রথমেই ওই আদিসুরের যে পঞ্চ ব্রাহ্মণ আনয়নের কথা, বা বল্লাল সেনের কৌলিন্য প্রথা প্রবর্তনের ক্ষেত্রে যে কানৌজ থেকে 5 জন বেদজ্ঞ পণ্ডিত এনেছিলেন, তার মধ্যে ভট্টনারায়ণ ছিলেন অন্যতম। এই ভট্টনারায়ণই ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বজন। অর্থাৎ এই কৃষ্ণনগরের রাজবংশের সৃষ্টি হচ্ছে 1605 খ্রিস্টাব্দে, যখন এখানকার জমিদারি সত্ত্ব পেয়েছিলেন বা ফরমান পেয়েছিলেন জাহাঙ্গীরের কাছ থেকে দুর্গাদাস সমাদ্দার ওরফে ভবানন্দ মজুমদার। তিনি এই রাজবংশের প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে এই বংশের আরও গুরুত্বপূর্ণ শাসকদের মধ্যে ছিলেন রাঘব রায়, রুদ্র রায়, এবং তার মধ্যে উল্লেখযোগ্য বলা যায় কৃষ্ণচন্দ্র রায় ছিলেন এই রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তার রাজত্বকালেই দেখবেন ধর্মীয় ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি অন্নপূর্ণার পুজো প্রচলন করেছিলেন বলে কথিত আছে। তার রাজত্বকালেই তিনি তার রাজপ্রাসাদের যে বিশাল প্রান্ত রয়েছে সেখানেই 12 দোলের মেলার সূচনা করেছিলেন। কারণ এই 12 দোলের মেলা দূর দূরান্ত থেকে যে ভক্তরা বা দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় সমাগত হতেন। এই মেলা বর্তমানেও রাজবাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে, আজও হয়। কৃষ্ণচন্দ্র রাজত্বকালেই জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল বলে সাধারণের বিশ্বাস। কারণ কৃষ্ণনগরের জনগণ বিশ্বাস করে এই কৃষ্ণনগরের রাজবংশই, বিশেষ করে কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল। তার হাত ধরেই বৈষ্ণব যে রাস উৎসবের মধ্যে শাক্ত রাসের প্রবর্তন তার হাত ধরেই ঘটেছিল। অর্থাৎ এমন একজন সংস্কৃতবান ব্যক্তি যার প্রধান
দিকই ছিল শাক্ত ধর্মকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ প্রচার করা। এবং প্রসার লাভ ঘটানো। সেই জন্য তার রাজত্বকালে প্রায় 10,000 কালী পুজোর প্রবর্তন হয়েছিল, 10,000। প্রায় 10,000। কারণ তিনি তার প্রজাদের বাধ্য করেছিলেন এবং তাদের অনেক ক্ষেত্রে তিনি উপহারও প্রদান করতেন যাতে কালী পুজো বা শক্তি আরাধনা করা যায়। কৃষ্ণনগরের রাজার সময়ই দেখবেন রামপ্রসাদ তার সভাসদের মধ্যে একজন অন্যতম ছিলেন, কিন্তু তিনি তার রাজসভায় কোনোদিন প্রবেশ করেননি বলেই সেখানকার মানুষরা বিশ্বাস করে। তার এভিডেন্সও পাওয়া যায় না। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় 1728 খ্রিস্টাব্দে যুগল কিশোর মন্দিরের নির্মাণ করেছিলেন আড়ংঘাটায়, রানাঘাটের কাছে, এবং সেখানেও কিন্তু প্রচুর কালী পুজো এখনও হয়ে থাকে। কৃষ্ণচন্দ্রের কিন্তু প্রভাব ছিলই গোটা তার শাসন ক্ষেত্রে ব্যাপকভাবে শাক্ত তথা তন্ত্রের একটা প্রচলন যাতে ঘটে সেটার তিনি যথেষ্ট সজাগ দৃষ্টিতেই এটাকে তিনি পরিচালনা করেছিলেন। কৃষ্ণচন্দ্র রায় এত কিছু করার সত্ত্বেও কৃষ্ণনগরের মানুষরা বা বাংলার যে জনগণ বিশ্বাস করে তিনি ছিলেন পলাশী যুদ্ধের একজন অন্যতম ষড়যন্ত্রকারী। এ সম্পর্কে বহু বিতর্ক আছে। আসলে ওনার ইংরেজদের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল, যেই কারণে তাকে বিশ্বাসঘাতক আখ্যাটা পেতে হয়। কিন্তু 2024 সালে যখন অমৃতা রয় ওই বংশেরই গৃহবধূ, তিনি একটা রাজনৈতিক সিম্বলে তিনি কন্টেস্ট করেছিলেন এবং তার একটা বক্তব্য এক্ষেত্রে প্রাণিধানযোগ্য। তিনি বলছেন যে কৃষ্ণচন্দ্র রায় যদি সনাতন ধর্মের রক্ষা না করতেন তাহলে এই ধর্ম অস্তিত্ব থাকতো না। অর্থাৎ তিনি যে পক্ষান্তরে পলাশী যুদ্ধে তার অংশগ্রহণ সেটা নিয়ে বিতর্ক সেই ঘটনাকে কেন্দ্র করে আবার উস্কে দিয়েছিলেন। তিনি যেহেতু সেই সময় বিভিন্ন শাস্ত্রে অগাধ জ্ঞানের পারদর্শী ছিলেন, সংস্কৃত ফার্সি থেকে শুরু করে বিভিন্ন ভাষায় তার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল, সেজন্য তার রাজসভায় বিভিন্ন পণ্ডিতরা তার কাছে যেভাবে পৃষ্ঠপোষকতা পেতেন, বিশেষ করে নবদ্বীপ, সেই সময় নবদ্বীপে প্রচুর টোল ছিল, টোল এবং চতুষ্পাটি। আজকে যেমন নবদ্বীপ মানে মন্দিরের নগরী, অষ্টাদশ শতাব্দীতে সেখানে অলিগলিতে প্রচুর টোল এবং চতুষ্পাটি ছিল। তার সাথে সাথে মুক্তাব মাদ্রাসা তো তার আশেপাশে অঞ্চলে ছিলই, কিন্তু টোল এবং চতুষ্পাটিতে সেখানে প্রচুর পণ্ডিতদের তিনি তাদের ভাতার ব্যবস্থা করেছিলেন, শাস্ত্র চর্চা যাতে হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন। তার জন্য তিনি অনুদান প্রদান করতেন। কারণ সেই সময় যারা যারা নৈয়ায়িক ছিলেন, যারা ন্যায়শাস্ত্রে পারদর্শী ছিলেন বা স্মৃতিশাস্ত্রে যারা অগাধ পাণ্ডিত্যের অধিকারী, তাদের তিনি টোল এবং চতুষ্পাটি নির্মাণের জন্য তিনি তাদের ভূমি প্রদান করতেন। এছাড়া তাদের বিভিন্নভাবে অনুদানের ব্যবস্থা করেছিলেন। সেই দ্বারা বহুদিন পর্যন্ত বিস্তৃত ছিল। ব্রিটিশ আমলে সেই আঘাতটা এসেছিল, কারণ ব্রিটিশরা যে এডুকেশনের ব্যবস্থা করেছিলেন সেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থার জাতাকলেই টোল এবং চতুষ্পাটি বা দেশীয় শিক্ষার অনেকটাই গুরুত্ব হারিয়েছিল, আস্তে আস্তে উঠে যায়। হ্যাঁ, সেখানে নবদ্বীপের পণ্ডিতরা বিভিন্ন জায়গায় তাদের কাজের জন্য বা রুচির জন্য তারা বিভিন্ন জায়গায় তাদের মানে ছড়িয়ে গেছেন তারা। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র রায়কে নিয়ে যে কথাটা ওঠে যে তিনি এমন একটা কাজ করলেন যার জন্য বাংলার স্বাধীনতা অস্ত চলে গেল, এটা কি বাস্তব? সে সম্পর্কে যদি আলোচনা করি তাহলে প্রথমে একটু গভীরে যেতে হবে। কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে বাংলার স্বাধীনতা অস্তমিত হবে
সেটা কোথাও কোথাও জন্য একটা প্রশ্নচিহ্নের মধ্যে আমাদের ফেলে দেয়। কারণ ইতিহাস অন্য কথা বলে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে এই যে বাংলার নবাব হিসাবে 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে যেভাবে সরফরাজ খাঁকে পরাস্ত করেছিলেন এবং হত্যা করেছিলেন আলীবর্দী খাঁ, তারই বোধহয় পরবর্তী অধ্যায় ছিল পলাশির যুদ্ধ। কারণ পলাশি যুদ্ধের অনেক ঘটনা, অনেক ইতিহাস লুকিয়ে ছিল এই 1740 থেকে 1756 খ্রিস্টাব্দের সময়কালে। কারণ এই সময়ই ভাস্কর পণ্ডিতের হাত ধরে মারাঠা আক্রমণ বা বর্গী আক্রমণ করেছিল। কারণ এই বর্গী আক্রমণ একদিকে বাংলার অর্থনীতিকে ছাড়খাড় করে দিয়েছিল, পঙ্গু করে দিয়েছিল। সেই সময় বর্গী আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন ভাস্কর পণ্ডিত। আর নাগপুরের সেই সময় যে অধিপতি ছিলেন রঘুজি ভোসলে, তার হাত ধরেই বাংলায় যে নৃশংস এবং বর্বরোচিত আক্রমণ সংঘটিত হয়েছিল তা কলঙ্কিত অধ্যায় হিসাবে পরিগণিত। কারণ তাদের আক্রমণের তেজ এতটাই নৃশংস ছিল যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছিল। তাদের প্রশাসনিক ক্ষেত্র ছিল কাটোয়ার নিকট দাইহাট। কারণ দাইহাটেই তাদের যে প্রশাসনিক ক্ষেত্র এবং সেখান থেকে কেন্দ্র করেই তারা বাংলার বিশেষ করে পশ্চিমাংশে তারা একের পর এক আক্রমণ চালিয়েছিল। বর্গী আক্রমণের ভয়ে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগর থেকে শিবনিবাসে স্থানান্তরিত করেছিলেন। শিবনিবাসকে তিনি ইন্দ্রপুরীর মতন সাজিয়েছিলেন। সেখানেই অগ্নিহোত্র এবং বাজপেয়ী যজ্ঞ সম্পাদন করেছিলেন। তিনি বর্গী আক্রমণকে প্রতিহত করার জন্য তার রাজপ্রাসাদের চারিদিকে চূর্ণী নদীর যে একটা পরিখা খনন করেছিলেন। চূর্ণী নদীকে নতুন করে তার রাজধানীর একটা নিরাপত্তা বলয় হিসাবে ব্যবহার করেছিলেন। অর্থাৎ বর্গী আক্রমণের প্রভাবে একদিকে সাধারণ মানুষ, একদিকে জমিদার, একদিকে বর্ধিষ্ণু ফ্যামিলি, কেউ কিন্তু মুক্ত ছিল না। তারা একের পর এক ধ্বংসলীলা চালিয়েছিল। আলীবর্দী খাঁ এই ধ্বংসলীলাকে প্রতিহত করার জন্য তিনি তার সমস্ত সময়কালব্যাপী 1742 থেকে 1752 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় এক দশক ধরে এই আক্রমণ চলেছিল। তাদের আক্রমণের ভয়ে ব্রিটিশরাও নিরাপত্তার অভাবে ভুগতেন। তার জন্যই দেখবেন ব্রিটিশরা এরা মারাঠার ডিচ খনন করতে বাধ্য হয়েছিলেন। সে কারণেই একসময় কলকাতা, যেটা অত্যন্ত নবীন একটি শহর, যার সূত্রপাত ঘটেছিল কবে 1690 খ্রিস্টাব্দে জব চার্নক, গোবিন্দপুর, সুতানুটি, কলকাতা, এই তিনটে গ্রামকে কেন্দ্র করেই কলকাতা নগরের পত্তন ঘটিয়েছিলেন। না, এটা আবার সবাই মানেন না। অনেকেই বলেন যে এটা ভুল, কেননা অনেক আগে থেকেই কলকাতা ছিল। কিন্তু ঘটনা হচ্ছে বর্গী আক্রমণ। বর্গী আক্রমণের প্রভাবে যেখানে জনগণ অনেকটাই কম ছিল, কিন্তু ভয়ে, মারাঠাদের ভয়ে এক সময় প্রচুর সংখ্যক মানুষ কলকাতার দিকে ধাবিত হলেন নিরাপত্তার জন্য। তার জন্যই দেখবেন যে কলকাতা এক সময় যে হারে জনগণ ছিল, বর্গী আক্রমণের প্রভাবে হঠাৎ করেই বহুগুণ বেড়ে গেল। অর্থাৎ সেখানে জীবন, জীবিকা, রুটি, রোজগার, সেটা হঠাৎ করেই অনেক সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হলো। সেটা কিন্তু বর্গী আক্রমণের প্রভাবেই ঘটেছে। কিছু মানুষ পালিয়ে চলে গেলেন গঙ্গার উত্তর দিকে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে। দেখবেন মালদা, এই সমস্ত জায়গায় সেখানে অনেক বর্ধিষ্ণু পরিবার তারা জীবন সম্মান রক্ষার জন্য বর্গী আক্রমণের ভয়ে তারা পালিয়ে চলে গেছিলেন। বর্গীরা
অনেকাংশে ওই বাহুবলী সিনেমাতে যেমন পিণ্ডারি দস্যুদের মতনই তারা ভয়ানক, তাদের অত্যাচারের ধার ছিল। তারা গৃহ অগ্নিসংযোগ ঘটাতেন, পুরুষদের হত্যা করতেন, অত্যাচার চালাতেন এবং নারীদের ধর্ষণ করতেন, নারীদের উপর অকথ্য অত্যাচার চালাতেন। মারাঠা দস্যু সেই অর্থে নয়, মারাঠা বর্গীরা। সেই আক্রমণের জন্যই আলীবর্দী খাঁ তার শাসন আমলে স্থির থাকতে পারেননি। গোটা সময়কাল জুড়ে তিনি এই আক্রমণ প্রতিহত করতেই তার জীবন অতিবাহিত করেছিলেন। একদিকে তার অর্থ ক্ষয় হয়েছে এবং বাংলার যে সমস্ত উৎকৃষ্ট যে বন্দর, উৎকৃষ্ট যে সম্পদ, সেগুলো ধ্বংস হয়েছে। কিন্তু মারাঠা সেই সময় চাইলেই গোটা বঙ্গপ্রদেশ দখল করে মারাঠা শক্তিকে বহুলাংশে শক্তিশালী করতে পারতেন। সেখানে ইংরেজদের বোধহয় ক্ষমতা থাকতো না মারাঠা আক্রমণ প্রতিহত করে সমগ্র ভারতবর্ষের উপর কর্তৃত্ব কায়েম করা। সেখানেই বোধহয় মারাঠারা তাদের পরিকল্পনা কোথাও বোধহয় একটা ব্যর্থতার সম্মুখীন হয়েছিল। না হলে ইংরেজদের মতন একটি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা গোটা ভারতের মসনদে বসবেন, গোটা সাম্রাজ্য 190 বছর অধিককাল ধরে এখানে শাসন করবেন, সেটা হয়তো সম্ভবপর ছিল না। এটা তো আমরা মারাঠাদের কথা বলছি দাদা, কিন্তু আমরা তো বাংলার কথা বলবো এই মুহূর্তে বসে। বর্গী আক্রমণ হয়েছে, বাংলা ক্ষতিগ্রস্ত হয়েছে, সব মানলাম। তখন বাংলার নবাবরা কি করছিলেন? বাংলার রাজা কৃষ্ণচন্দ্র তিনিই বা কি করছিলেন? সেই সময় 1756 খ্রিস্টাব্দে অল্প বয়সী এক যুবক নবাব হলেন। কিন্তু এই বর্গী আক্রমণের প্রভাবে যে অর্থ ব্যয় হয়েছে, সেখান থেকে বোধহয় ঘুরে দাঁড়ানো এবং খুব স্বল্প সময়, তার রাজত্বকাল খুব স্বল্প সময়, 56 থেকে 57 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি নবাব হিসাবে তিনি সময় পেয়েছেন কতটুকু? সেই স্বল্প সময়ের রাজত্বকালে এত বড় একটি যুদ্ধ, যে যুদ্ধটা ছিল পুরোটাই আদ্যোপান্ত ষড়যন্ত্র। একদিকে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, শোভাবাজারের জমিদার, সেই সঙ্গে নবাবের কিছু উচ্চপদস্থ অসাধু আমলা এবং উচ্চপদস্থ কর্মচারী, তাদের ষড়যন্ত্রকে হয়তো সিরাজদৌল্লা অনুধাবন করতে পারেননি। তার খেসারত তাকে পলাশির প্রান্তরে প্রাণের বিনিময়ে তাকে দিতে হয়েছিল। সেটা অনেকটাই 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধের একটা বহিঃপ্রকাশ বলা যায়। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তিনি একদিকে যখন সমাজপতি, তিনি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন যে যাতে সমাজের ভালো হয়, মানুষ পড়াশোনা করুক, মানুষ ধর্ম নিয়ে থাকুক, সেই রাজা হঠাৎ করে এই ষড়যন্ত্রে ঢুকে পড়লেন কেন? কারণ কৃষ্ণচন্দ্র রায় বহুবার নবাব দ্বারা লাঞ্ছিত হয়েছে, বহুবার নবাবের বন্দি কারাগারে বন্দিও তাকে থাকতে হয়েছে রাজস্ব অনাদায়ের মাসুল হিসাবে। তার কাছে সেই সময় হয়তো মনে হয়েছে যে ব্রিটিশ শক্তি হয়তোবা নবাবকে শায়েস্তা করে তারা ক্ষান্ত থাকবেন। তিনি অনুধাবন করতে পারেননি যে তারাই দেশের সর্বসেবা হয়ে যাবেন। কারণ এক্ষেত্রে ভুল ঠিক তিনি হয়তো অনুধাবন করতে পারেননি। সেটা যদি অনুধাবন করতে পারতেন, তাহলে 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে যখন ইব্রাহিম লোদির যুদ্ধ হয়, পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে তিনি ইব্রাহিম লোদিকে শায়েস্তা করার জন্য। তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে বাবর, যারা মঙ্গলদের কাজই ছিল আক্রমণ করা, লুটপাট করা, চলে যাওয়া। সেখানে তিনি যদি ভাবতেন যে বাবর
পরবর্তীকালে দিল্লীশ্বর হিসাবে গোটা সাম্রাজ্যের অধীশ্বর হবেন, তাহলে হয়তো তিনি সহযোগিতাই করতেন না। কারণ সেই সময় কৃষ্ণচন্দ্র রায়ের কাছে মনে হয়েছে এটাই সঠিক পন্থা। তার কাছে মনে হয়েছে ইসলামিক শাসন, ব্রিটিশ শাসন দুটোই মনে হয়েছে তার কাছে বৈদেশিক শাসন। কারণ সিরাজদৌল্লা এবং তার যে পূর্বজন, তারা বহু ক্ষেত্রেই এসছিলেন পারস্য দেশ থেকে। কারণ আলীবর্দী খাঁ তারই নাতি ছিলেন সিরাজদৌল্লা, এবং কৃষ্ণচন্দ্র রায় অনুধাবন করেছিলেন যে এই সময় যদি তার অহমিকা বা তার প্রভাব খর্ব করতে হয়, তাহলে ব্রিটিশদের হাত ধরেই হয়তো শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি কখনো ভাবতে পারেননি যে এই দেশ পরাধীন হবে। তাহলে হয়তো তিনি এই ষড়যন্ত্র থেকে বহু দূরেই তিনি থাকতেন। তিনি এই কলঙ্ক নিয়ে তিনি বেঁচেছিলেন বহুদিন, 1782 খ্রিস্টাব্দে পর্যন্ত। তিনি প্রত্যক্ষ করেছিলেন 76 মন্বন্তর। হ্যাঁ, মানে তিনি থাকাকালীনই কিন্তু ৭৬-এর মন্বন্তর হয়, এবং বলা হয় যে সেই সময় তিনি প্রজাদের খুব একটা সাহায্য করেছেন এমন নয়। তার সেই সময় সহযোগিতা করার মতন অর্থবল, লোকবল, মানসিকতা কিছুই ছিল না। কিন্তু ধীরে ধীরে তার সাম্রাজ্য মেদিনী গ্রাস করছে। কারণ ব্রিটিশরাই এর পরে সূর্যাস্ত আইন অনুযায়ী তার বহু জমিদারি স্বত্ব কেড়ে নিয়েছিল। কারণ একটি শাসক, এটি বৈদেশিক শক্তি যারা কোম্পানি শাসন করছে, যাদের উদ্দেশ্যই এই দেশ থেকে লুণ্ঠন করা, তারা তাদের শত্রুকে তো চিনবেই না। সেই সময় মনে হয়েছে যে কৃষ্ণচন্দ্র রায় তাদের সহযোগী, কিন্তু পরবর্তীকালে তারাই মনে করেছে তার শক্তির যে স্খলন করা দরকার। কিন্তু কোথাও না কোথাও ইংরেজদের সঙ্গে তো তার সুসম্পর্ক ছিল। মানে এই কথাটার মধ্যে সত্যতা রয়েছে যে তিনি এই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন, এবং তার এই ভুলটাই বাংলার মানুষকে খেসারত দিতে হয়েছে তারপরে। কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে পলাশী যুদ্ধে ষড়যন্ত্রকারী হিসাবে কৃষ্ণচন্দ্র রায়ের ভূমিকা সেই অর্থে ছিল না। কিন্তু আবার অনেকে বলেন তিনি কিন্তু মাস্টারমাইন্ড। কিছু কিছু গ্রন্থে পাওয়া যায় তিনি ছিলেন এই ষড়যন্ত্রের মূল হোতা। কারণ ইংরেজিটা তিনি ভালো জানতেন। তিনি মাঝে মাঝেই কলকাতার কালীঘাটে পুজো দিতে আসতেন। ইভেন তিনি কৃষ্ণচন্দ্র রায় যখন পলাশীর বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য তিনি নাকি শোভাবাজারের জমিদারের বাড়িতে যে অকাল বোধনের বা দুর্গাপুজোর যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে রবার্ট ক্লাইভও আমন্ত্রিত ছিলেন। বিদেশ থেকে নর্তকী আনা হয়েছিল, কৃষ্ণচন্দ্র রায় নাকি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন, সেই মতো অনেকে ব্যক্ত করেছেন। কিন্তু সত্যি মিথ্যা তথ্য সেখানে বলা হয়ে থাকে যে অন্নদামঙ্গল যে রচনা করছেন ভারতচন্দ্র রায়, রায়গুণাকর ভারতচন্দ্র রায়, তিনিও তো উল্লেখ করেননি তার গ্রন্থে। রাজীবলোচন মুখোপাধ্যায় তিনিও তার গ্রন্থে পলাশী ষড়যন্ত্রকারী হিসাবে কৃষ্ণচন্দ্র রায়ের ভূমিকা উল্লেখ করেননি। কেন উল্লেখ করেনি? তার মানে কি এটা কোথাও যে লেখক কি লিখবে তার উপরও তার একটা নজর ছিল? না, সেই সময় তো তার ক্ষমতা সেইভাবে ছিলই না। কারণ তার রাজত্বকালেই পলাশী যুদ্ধের পরে 1757 খ্রিস্টাব্দের পরে রবার্ট ক্লাইভের পরে অনেক পালাবদল হয়েছে, গভর্নর চেঞ্জ হয়েছে, গভর্নর জেনারেল। দেখবেন নন্দকুমার, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। কারণ নন্দকুমারও তো বলা হয়ে থাকে এই ষড়যন্ত্রের একজন অংশীদার ছিলেন, ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন।
কিন্তু এটা ঠিক যে পলাশী যুদ্ধের পূর্বের যে দশক সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলা 1752 খ্রিস্টাব্দে আপনার মারাঠাদের সাথে চুক্তি করছে, উড়িষ্যাকে মারাঠাদের কাছে অর্পণ করা হচ্ছে। অর্থাৎ যে প্রদেশ, বাংলা প্রদেশ বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা 1752 খ্রিস্টাব্দে বাংলার একটি অংশ উড়িষ্যাকে মারাঠাদের কাছে হস্তান্তর করে শান্তি প্রতিষ্ঠায় করতে চেয়েছিলেন আলীবর্দী খাঁ। কিন্তু তাতেও শান্তি আসেনি। তাতেও শান্তি আসেনি, কারণ মারাঠা আক্রমণ তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ঘটেছিল। আবার কিছু কিছু ক্ষেত্রে মারাঠাদের একটি অংশ, যেমন ইটাচুনা রাজবাড়ি, সেটা মারাঠারা আক্রমণকারী হিসাবেই সেই রাজবাড়িকে আমরা চিনে থাকি। বর্তমানে যদি ইটাচুনা রাজবাড়িতে যান, দেখবেন তারা বংশ পরম্পরায় মারাঠা ছিলেন। তারা আক্রমণের পরে তারা আর মারাঠা সাম্রাজ্যে ফেরত যাননি, এখানেই থেকে গেছেন। কিন্তু মারাঠা আক্রমণ, তার সাথে সাথে কৃষ্ণচন্দ্র রায় এবং সমসাময়িক যে রাজনীতি, একটা গোলকধাঁধা কিন্তু আছেই। এটা তো মারাত্মক গোলকধাঁধা। এই গোলকধাঁধা নিরসন করতে গেলে অনেক কিছু আপনাকে আলোচনা করতে হবে। শুধুমাত্র একটা দিক উন্মোচন করেই কিন্তু এই আলোচনার ক্ষেত্রটাকে আপনি সমাপ্ত করতে পারবেন না, কারণ এখানে নিহিত আছে গভীর ষড়যন্ত্র, এখানে নিহিত আছে গভীর আর্থিক লেনদেন, এখানে নিহিত আছে, দেখবে একদিকে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে ব্রিটিশদের উত্থান এবং তাদের যে বাংলাকে কেন্দ্র করে পরবর্তীকালে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের উপর একাধিপত্য কায়েমের যে কৌশল, সেটা বাংলা থেকে সুনিশ্চিত হয়েছিল দেখেই বাংলার তাৎপর্য এতটা গুরুত্বপূর্ণ। কারণ বলা হয়ে থাকে, বাংলার পলাশী বিজয়ের পর থেকেই ভারতবর্ষের সূর্য অস্তমিত হয়েছিল। হ্যাঁ, এটাই কোথাও না কোথাও খারাপ লাগার, যে খুব বুদ্ধিসম্পন্ন মানুষ এবং শাস্ত্রজ্ঞ মানুষ তারাও এই ভুলটা করে ফেললেন। তারা আহ্বান জানিয়ে ফেললেন, শত্রু বন্ধু হবে ভেবে তারা আহ্বান জানিয়ে ফেললেন ইংরেজদের। কোথাও না কোথাও এটা তো একটা বিষয় বটেই। সেটা যুক্তিসঙ্গত তো অবশ্যই, কারণ কৃষ্ণচন্দ্র রায় তিনি ষড়যন্ত্রকারী ছিলেন বা ছিলেন না, এই সময় দাঁড়িয়ে সেটাকে সঠিক জাস্টিফিকেশন করা কিন্তু খুব কঠিন। কারণ 1757 খ্রিস্টাব্দ, 1756 খ্রিস্টাব্দ, এই সময়ের যে ঘটনাগুলো ঘটছে, আলীনগরে সন্ধি হচ্ছে, সিরাজদৌল্লা ব্রিটিশদের সাথে তার পূর্বেই যুদ্ধ করছেন, এবং আপনি দেখবেন অন্ধকূপ হত্যা হচ্ছে, সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সমগ্র অষ্টাদশ শতাব্দী একটা পরিবর্তন, এবং তার সাথে সাথে দেখবেন একটা নতুন শক্তির আহ্বানের একটা যুগ। খানিকটা টালমাটাল পরিস্থিতি ছিল সেই সময়, রাজনৈতিক উত্তাল একটা যুগ, এবং সেই সময় সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক জাগরণ ঘটেছিল। হ্যাঁ, এই পার্টটায় আসতেই হবে, কেননা আমরা নেগেটিভ সাইডটা নিয়ে যখন আলোচনা করছি, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে অত্যন্ত পজিটিভ দিকগুলো রয়েছে সেটা নিয়েও আমাদের খানিকটা আলোচনা করা উচিত। এই যে উনি ক্রমাগত চেয়েছেন বাংলার মানুষ পড়াশোনা করুক, শাস্ত্র সম্বন্ধে জানুক, এই ব্যাপারটা তো অবশ্যই একটা ভালো বিষয়। তার জন্য নবদ্বীপের পণ্ডিত সমাজ কৃষ্ণনগরের রাজাদের নবদ্বীপাধিপতি উপাধিতে ভূষিত করছেন। একটা কথা তো ঠিক যে নবদ্বীপের পণ্ডিতরা অনেকাংশে এই কৃষ্ণনগরের রাজাদের মুখোপেক্ষী থাকতেন, কারণ সেখান থেকে প্রচুর অনুদান তারা পেতেন। সেই অনুদানের পরিপ্রেক্ষিতেই সেখানে প্রচুর টোল ছিল, কারণ কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ, ধর্মদা,
বিননগর, ওদিক দিয়ে বাঁশবেড়িয়া পর্যন্ত এই অঞ্চলে, তারপরে এটা বললে হবে না যে নৈহাটির পাশে কাকিনাড়া, এই সমস্ত জায়গায় প্রচুর টোল চতুষ্পাড়িতে পরিপূর্ণ ছিল। তার সাথে সাথে যেহেতু ইসলামিক শাসন ছিল, ইসলামিক ক্ষেত্রে মাদ্রাসা এবং মোক্তাব এটাও নির্মিত হয়েছিল প্রচুর নদিয়ার শাসন আমলে। সেখানে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে তিনি যথেষ্ট সজাগ ছিলেন। তিনি পণ্ডিতদের অনুদানের ব্যবস্থা করতেন, স্টুডেন্টদের স্টাইপেনের ব্যবস্থা করতেন, যাতে বিদ্যাচর্চার কোথাও খামতি না থাকে। কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে জানতে গেলে সমকালীন যে লেখা, বিশেষ করে ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল, সেটা গুরুত্বপূর্ণ দলিল। কিন্তু তিনি কতটা সংস্কৃতবান ছিলেন, তার রাজসভার যে নবরত্ন, সেটা দেখলেই বোঝা যায়। তিনি সর্বক্ষেত্রে সর্ববিশারদ সর্বশ্রেণীর মানুষদের নিয়ে তিনি তার রাজসভাকে সাজিয়ে তুলেছিলেন। আমরা তার রাজসভায় গোপাল ভাঁড়ের সম্বন্ধে শুনতে পাই। গোপাল ভাঁড় খুবই জনপ্রিয় একটা চরিত্র, কিন্তু আমরা জানি যে রাজা কৃষ্ণচন্দ্রের নবরত্ন দরবারেই তিনি ছিলেন। এটা কি সত্যি, না এটা কোথাও কাল্পনিক কোনো চরিত্র? কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে একজন প্রবাদ প্রতিম হাস্যরসাত্মক চরিত্রের নাম গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে কেন্দ্র করে নদিয়ার কৃষ্ণনগরে গোপাল ভাঁড় মেলারও আয়োজন করা হয়। বলা হয়ে থাকে তার বাড়ি ছিল ঘূর্ণির কোনো একটি স্থানে, এবং তিনি জাতিতে ছিলেন ক্ষৌরাকার, নাপিত। তার কার্টুন খুব জনপ্রিয়। আমরা ছোটবেলা থেকে পড়েছি। ছোটবেলা থেকে শৈশবের অনেকটাই কাল কেটেছে অনেকের কাছে এই গোপাল ভাঁড়ের কার্টুন চরিত্র দেখে। সেখানে এই চরিত্রের কাল্পনিক যদি হতো, তাহলে এই চরিত্র আসলো কীভাবে? কারণ তার সাথে কৃষ্ণচন্দ্র রায়ের সাথে ওতপ্রোতভাবে এই চরিত্রটা কিন্তু জড়িয়ে আছে। যেমন আকবরের সাথে বীরবলের চরিত্র জড়িয়ে আছে, সেরকমই কৃষ্ণনগরের রাজসভার একজন ভাঁড় হিসাবে হয়তো গোপালচন্দ্র ভাঁড় ছিলেন। তার জন্যই আমরা তাকে নিয়ে আলোচনা করতে পারছি। তার মানে সত্যতা কোথাও না কোথাও আছে। কোথাও না কোথাও এটা হয়তো যুগের সাথে সাথে পরিবর্তিত হয়ে সেটা আরও আমাদের কাছে রসাত্মক এবং সাহিত্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার জন্য তাকে নিয়ে নতুন নতুন গল্প উপখ্যান তৈরি হয়েছে। কিন্তু হয়তো বা চরিত্রটা ছিল। রাজা কৃষ্ণচন্দ্র তিনি নিজে শাক্ত ছিলেন, এবং তার সময়ই তন্ত্রচর্চারও একটা প্রভাব আমরা বাংলায় দেখতে পাই। এটা নিয়ে যদি আমাদের একটু বলেন। কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে তন্ত্র এবং শাক্ত এই দুটোর ধারা ব্যাপকভাবে প্রচলিত ছিল। কারণ কৃষ্ণচন্দ্র রায় ছিলেন একজন সংস্কৃতবান পণ্ডিত। তিনি কালীর সাথে সাথে শৈব ধর্মটাকেও ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছিলেন। তারই নিদর্শন হিসাবে কৃষ্ণচন্দ্র রায় নির্মাণ করেছিলেন শিবনিবাসে শিব মন্দির। এছাড়া কৃষ্ণনগরের তার পূর্বের যে শাসকরা, বিশেষ করে রুদ্র রায়, রাঘব রায়, এরাও ছিলেন কিন্তু শৈব ধর্মের পৃষ্ঠপোষক। কারণ রাঘব রায় 1669 খ্রিস্টাব্দে দিকনগরে টেরাকোটা আদলে দুটো শিব মন্দির নির্মাণ করেছিলেন। তার মধ্যে একটি ধ্বংস হয়ে গেছে। এখন আজও যদি আপনারা যান দিকনগরে, দেখতে পাবেন টেরাকোটা আদলে একটি মন্দির এখনও দাঁড়িয়ে আছে। অর্থাৎ অপূর্ব শৈল্পিক নিদর্শন রাঘব রায় তার এই সৃষ্টিকর্মে রেখেছিলেন। এছাড়া কৃষ্ণনগরের যে রাজা কৃষ্ণচন্দ্র রায়, তিনিও স্বতন্ত্র ঘরানার সৃষ্টি করেছিলেন। তিনি টেরাকোটার পরিবর্তে কৃষ্ণচণ্ডীয় ঘরানার আদলে তিনি মন্দির নির্মাণ করেছিলেন। আলাদা একটা ঘরানা তৈরি, আলাদা ঘরানা, সেটা সম্পূর্ণ টেরাকোটা থেকে স্বতন্ত্র ছিল। কৃষ্ণচন্দ্র রায়
কৃষ্ণানন্দ আগমবাগীশের একনিষ্ঠ ভক্ত ছিলেন, কারণ তারই তন্ত্রের ধারা গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন কৃষ্ণচন্দ্র রায়। সেই ধারায় বশবর্তী হয়ে তিনি প্রচুর কালী পুজোর প্রচলন যেমন করেছিলেন, সেই সঙ্গে চৈতন্য যে একটা বিরোধী একটা মনোভাব তিনি প্রথম থেকেই পোষণ করে রেখেছিলেন। তার মানে এই না যে তিনি বৈষ্ণব ধর্মের বিরোধী ছিলেন, কারণ তিনি কৃষ্ণ এবং কালী উভয়কেই কিন্তু দেবতা জ্ঞানে পুজো করতেন। তার দৌলতেই 1728 খ্রিস্টাব্দে তিনি যুগল কিশোর মন্দির নির্মাণ করেছিলেন আরংঘাটায়। এছাড়া আপনি যদি গঙ্গাবাসে যান, কারণ তিনি রাজধানী বহুবার পরিবর্তন করেছেন, কখনো কৃষ্ণনগরে, কখনো শিবনিবাসে, কখনো আরংঘাটায়, কখনো আবার গঙ্গাবাসে। জীবনের অন্তিম সময় তিনি গঙ্গাবাসে জীবন অতিবাহিত করেছিলেন, কারণ গঙ্গাবাসে তিনি হরিহর মন্দির নির্মাণ করেছিলেন সম্ভবত 56 খ্রিস্টাব্দে। তবে এটাও তো সত্যি দাদা যে তিনি শ্রীচৈতন্যদেবের ভাবধারার ঘোরতর বিরোধী ছিলেন, পছন্দ করতেন না একেবারেই। একদমই তাই। তার প্রমাণ হিসাবে ক্ষিতীশ বংশাবলীতে তো উল্লেখই করে দিয়েছেন যে তিনি চৈতন্যদেবকে অবতার তত্ত্বে বিশ্বাস করতেন না। তার জন্য চৈতন্যদেবকে কেন্দ্র করেই তার মৃত্যুর পরে যে সমস্ত উপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, তাদের ব্যভিচার, তাদের ধর্মীয় আচার আচরণ, তাদের যে শিষ্টাচার, সেটার উপর তিনি গভীরভাবে বীতশ্রদ্ধ ছিলেন। তার জন্যই তিনি চৈতন্যদেবের যে উপাসকদের ঘৃণা করতেন, এবং নবদ্বীপের যারা চৈতন্য উপাসক ছিলেন তারা লুকিয়ে চুবিয়ে চৈতন্যদেবকে উপাসনা করতেন। তার জন্য নবদ্বীপে সেইভাবে তার রাজত্বকালে কোনো বৈষ্ণব মন্দির বা আখড়া তৈরি হয়নি, হতে দেয়া হয়নি। সেই সময় বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ছিল শাক্ত ধারায় সিক্ত একটি নগরী। আরও একটা বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। শোনা যায় যে বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করেন তার ঠিক 100 বছর আগে একবার বিধবা বিবাহ প্রচলনের সুযোগ এসেছিল, কিন্তু সেই সুযোগটা একেবারে নস্যাৎ করে দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র রায়। এটা কি সত্যি? না, ব্যাপারটা ঠিক এরকম নয়, কারণ কৃষ্ণচন্দ্র রায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন সেই সময় ঢাকার দেওয়ান রাজবল্লভ। রাজবল্লভের সেই সময় অল্প বয়সী কন্যা বিধবা হলে তার কন্যার স্নেহপ্রবণ হয়েই তিনি কৃষ্ণচন্দ্র রায়ের কাছে নিবেদন করেছিলেন যাতে তার কন্যার বিবাহ যাতে পুনরায় করানো যায়। কেননা তখন তিনি সমাজপতিও বটে। সেই সময় যেহেতু কৃষ্ণচন্দ্র ছিলেন সমাজপতি, তার পারমিশন তার লাগবে। পারমিশন হলেই এই যে প্রথা সেটা অনেকাংশে শিথিল হয়ে যাবে। ঢাকার দেওয়ান রাজবল্লভের কাছে তিনি বিভিন্নভাবে বিভিন্ন বিষয় ঋণী ছিলেন, সেহেতু তিনি যখন এই দাবিটা তার কাছে রেখেছিলেন, তার জন্য একটি সভার আহ্বান করেছিলেন বিভিন্ন নবদ্বীপের পণ্ডিত তাদেরকে নিয়ে। সেই সভায় বেশিরভাগ পণ্ডিতই মান্যতা দিয়েছিলেন, কারণ সেই সময় পরাশর সংহিতা বহুবার হয়তো আলোচনা হয়েছিল। পরাশর সংহিতায় কিন্তু নিদান দেওয়া আছে বিধবাদের পুনরায় বিবাহের জন্য, কারণ পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পরাশর সংহিতাকে কেন্দ্র করেই কিন্তু বিধবাদের পুনরায় বিবাহের যে আইন সেটা প্রচলন করতে পেরেছিলেন। এই শাস্ত্রক বিধান যদি তিনি না পেতেন তাহলে হয়তো তিনি সেই সময় বিধবাদের পুনরায় বিবাহের প্রচলন করতে পারতেন না। সেক্ষেত্রে কৃষ্ণচন্দ্র রায়ের সেই সুযোগটা পেয়েছিলেন, এবং হয়তো সেই জন্যই কৃষ্ণচন্দ্র রায় হয়তো বিধবা বিবাহের ক্ষেত্রে দৃষ্টান্ত রাখতে পারতেন, কিন্তু সেখানে তিনি ব্যর্থ হয়েছিলেন। এক্ষেত্রে একটি প্রবাদ প্রচলিত আছে
যে বিধবা বিবাহ নিয়ে যখন একটা আলোচনা হচ্ছে, সেই সময় পণ্ডিতরা যখন শিলমোহর দিচ্ছেন, সেক্ষেত্রে কৃষ্ণচন্দ্র রায় এই প্রথার বিরুদ্ধে গিয়ে তিনি বেঁকে বসেছিলেন। কারণ তিনি তাদের দৃষ্টান্ত হিসাবে দেখাতে চেয়েছিলেন যে যদি মহিষের বলি প্রদত্ত মহিষের মাংস যদি অভক্ষ হয়, কিন্তু শাস্ত্রে ভক্ষ হিসাবে উল্লিখিত আছে, তাহলে এই বিধান, বিধবা বিবাহের বিধান যদি শাস্ত্রীয় ব্যাখ্যা হয়, তাহলেও এটা শাস্ত্র বিরুদ্ধ, সমাজ বিরুদ্ধ। এইভাবেই তিনি এই প্রথার বিরোধিতা করেছিলেন এবং বিরুদ্ধে গিয়ে তিনি এটাকে নস্যাৎ করে দিয়েছিলেন। না হলে হয়তো ইতিহাসে তার উজ্জ্বল নাম শোভা পেত বিধবা বিবাহের প্রবর্তক হিসেবে। প্রবর্তক হিসাবে। কোথাও না কোথাও এটা বোঝা যাচ্ছে যে তিনি অত্যন্ত রক্ষণশীল মানুষ ছিলেন, মানে নিয়ম ভাঙা তার নীতিতে ছিল না। কেননা নিয়ম ভেঙে যখন সহজিয়া বৈষ্ণব ধারা এলো, সেটাও তার পছন্দ ছিল না। আবার আমরা এটা দেখলাম যে বিধবা বিবাহ, এটাও তিনি সম্মতি দিলেন না। তাহলে কোথাও না কোথাও একটা গোঁড়ামি ছিল তার মধ্যে, এটাও অস্বীকার করার মতো নয়। না, গোঁড়ামি ছিল দেখেই তো তিনি প্রজাদের বাধ্য করেছিলেন কালী পুজো বা শক্তি আরাধনা করার জন্য। তার মধ্যে গোঁড়ামি ছিল দেখেই তিনি নবদ্বীপের পণ্ডিতদের প্রচুর পরিমাণে ভূমিদান, তাদের শিক্ষার উন্নতির জন্য তাদের বিভিন্ন রকম অনুদানের ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেই শিক্ষাটা ছিল অনেকাংশে রক্ষণশীল, কারণ এখানকার যারা পণ্ডিত, তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে, সমাজ যে প্রগতির শিখরে নিয়ে যাওয়ার জন্য পণ্ডিতদের অবদান থাকা উচিত, সেক্ষেত্রে তারা ভিন্ন চরিত্র পোষণ করেছিলেন, ভিন্ন রূপ পোষণ করেছিলেন। কারণ সেই সময় সতীদাহ প্রথা বন্ধ হয়নি। কারণ সেই সময় নবদ্বীপ, শান্তিপুর, এই সমস্ত যে ঘাটে একজন কুলীন ব্রাহ্মণ যখন 100টা বিবাহ করছে, তখন তার চিতা রাবণের চিতার মতন কিন্তু 10 থেকে 30 দিন ধরে চলছে। এই ক্ষেত্রে তিনি সামাজিক বিধানের ক্ষেত্রে তিনি অনেকটা যদি উদারীকরণ করতেন বা একজন শাসক হিসাবে তিনি, তার কাছে অনেক কিছু সুযোগ ছিল, সেগুলোকে তিনি ব্যবস্থা গ্রহণ করেননি। তার জন্য পণ্ডিতরা একদিকে যেমন রক্ষণশীলতার বাতাবরণ থেকে বেরোতে পারেনি, তিনিও হয়তো খানিকটা সেই গহ্বরে আটকে পড়েছিলেন। এটাও হয়তো কোনো একটা কারণ। আমি নদিয়ার মানুষ, কিন্তু ছোটবেলা থেকে রাজা কৃষ্ণচন্দ্রের নাম শুনেছি, তার গুণগান কখনো শুনিনি। তার কারণ হচ্ছে আপনি কৃষ্ণচন্দ্রকে খুঁজে পাবেন কখন? উৎসবে পাবেন, জগদ্ধাত্রী পুজোতে পাবেন, রাসের মেলাতে, নবদ্বীপের রাসে উৎসবে তাকে পাবেন, বারোদলের মেলাতে। কিন্তু তাকে কেন্দ্র করে না আছে মন্দির, না আছে হসপিটাল, না আছে স্কুল, না আছে কলেজ। তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে রাখা হয়েছে। কৃষ্ণনগরের মানুষের, অনেক মানুষের, অধিকাংশ মানুষের বিশ্বাস তিনি যেহেতু পলাশীর ষড়যন্ত্রের একজন গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন, সেই ধারণা থেকেই তাকে বহু ক্ষেত্রে উপেক্ষিত করে রাখা হয়েছে। তার জন্য তার সেইভাবে তার অস্তিত্ব কৃষ্ণনগরে চোখে পড়ে না। না, পুরো নদিয়াতেই কৃষ্ণনগর নামটা তো তার থেকেই। না, কৃষ্ণনগর তার থেকে নয়। কৃষ্ণনগরের নাম হচ্ছে, একসময় ছিল রেউই। কৃষ্ণনগরের নাম ছিল রাঘব রায় এবং রুদ্র রায়ের রাজত্বকালে। সেই সময় কৃষ্ণনগরের রাজধানী এটা ছিল না। সেটা কৃষ্ণনগর নামটা কি কৃষ্ণচন্দ্রের থেকে নয়? না, এখানে গোয়ালারা বাস করত, তারা কৃষ্ণ ভক্ত ছিল। তার জন্য রুদ্র রায় এই অঞ্চলকে কৃষ্ণনগর রেখেছিলেন, কারণ এই কৃষ্ণনগরের নাম ছিল রেউই গ্রাম। রেউই থেকে কৃষ্ণনগর হয়েছে।
তার মানে রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি সেরকমভাবে আমরা কোথাওই পাচ্ছি না, শুধুমাত্র যখন পুজোগুলোর নাম ওঠে, উৎসবগুলোর নাম ওঠে, তখন তার নাম আমাদের একদম। মনে আসে। তাছাড়া আপনি যদি শিবনিবাসে যান, সেখানে দেখবেন তার কৃষ্ণচন্দ্রীয় ভাবধারায় নির্মিত মন্দিরগুলোতে কৃষ্ণচন্দ্র নির্মিত তার স্থাপত্য শৈলীর মধ্যেই সীমাবদ্ধ আছে। তার বাইরে তাকে কেন্দ্র করে সেইভাবে কোনো দৃষ্টিনন্দন নিদর্শন পরবর্তী অধ্যায়ে সৃষ্টি হয়েছে, সেটার কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না কৃষ্ণনগরে বা নদিয়াতে। মানে এটা হয়তো খানিকটা দুর্ভাগ্য যে তার মতো এত শাস্ত্রজ্ঞ একজন মানুষ, এতটা ধর্মমনস্ক একজন মানুষ, কোথাও না কোথাও শুধুমাত্র রক্ষণশীলতার জন্য তার না, প্রাপ্য জায়গাটা তিনি রক্ষণশীলতা পেলেন একটা না, জিনিস, এবং একটা ভুল সিদ্ধান্ত তাকে সবার কাছে অপরাধী করে আমার রাখলো। মনে হয় আপনার যে পরবর্তী অংশটা, সেটাই বোধহয় মেইন কারণ। এই রক্ষণশীলতা হয়তো অনেক শাসকই গ্রহণ করেছেন, কিন্তু তারা ইতিহাসে সমাদৃত হয়েছেন। পলাশীর ষড়যন্ত্রকারী হিসাবে তিনি বেশি পরিমাণে কলঙ্কিত হয়েছিলেন। তার জন্যই তাকে কেন্দ্র করে না আছে কোনো স্কুল, না আছে কোনো কলেজ, না আছে কোনো হসপিটাল। কোথাও না কোথাও তো এত সত্যি, এটা মানতেই একটা হবে। শূন্যতা তো আছেই। কিন্তু এটাও আবার ঠিক, তার যা দান রয়েছে সেটাও ভুললে চলবে না। কেননা আজকে তো আমরা খুব বড় করে জগদ্ধাত্রী পুজো পালন করি, আজকে আমরা অন্নপূর্ণা পুজোও করি, আর বাংলার ঘরে ঘরে কালী পুজো হয়। সেক্ষেত্রে তার অবদান রয়েইছে, দুটো দিকই আমাদের মনে রাখতে হবে। একজন সংস্কৃতবান শাসক হিসাবে তার অবদান রন্ধে রন্ধে আছে, কিন্তু বর্তমান ইতিহাস খুঁজতে গেলে তার অস্তিত্ব আপনি নদিয়াতে পাবেন না। একেবারেই। অনেক ধন্যবাদ দাদা, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ। ধন্যবাদ।